আজকে তোমাদের পড়াই আমি ইথুজা সাইনোপিয়াম। এর আগে আমি তোমাদের মনে হয় কাউন্সিল করিয়েছিলাম, আমার মনে পড়ে। ছোট ছোট মেডিসিন গুলি প্রথম প্রথম করাচ্ছি, পরবর্তীতে বড় বড় মেডিসিন গুলি করাবো। আর বড় বড় মেডিসিন গুলি করাতে দুটো তিনটে এমনকি চারটে পার্টেও কিন্তু ভাগ করব, সেখানেও কিন্তু আমি কম্পারেটিভ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যাক, ইথুজা সাইনোপিয়াম ইউরোপের এক ধরনের গাছরা, লতা গুল্ম জাতীয় গাছরা, তার থেকে এই ওষুধটা প্রস্তুত হয়। একে কুকুর বিষ বলা হয়, গার্ডেন হেমলক বলা হয়। যাক, সে তো আমাদের ফার্মো কপিয়াতে আছে। আমি অনেক সময় ফার্মো কপিয়া দেখি, বা কি থেকে প্রস্তুত ওটা আমি দেখিনি। 3 নাম্বার ক্লাসে মনে হয় এই ওষুধটা তৈরি আছে। যাক, আমরা ইথুজা ব্যবহার করার আগে কিন্তু এর একটা বিশেষ ব্যাপারটা আমরা খেয়াল করে নেব। দেখো, ডাক্তারি করতে গেলে একটু বিচক্ষণতার প্রয়োজন আছে। কি বিচক্ষণতা? দেখো, জেমস টেলর কেন্ট বলছেন, বা সেটা আমি ফলো করে দেখেছি, কথাগুলি জানতে পারলে, বুঝতে পারলে আমাদের ওষুধ ব্যবহার করতে খুব সুবিধা হয়। যে সমস্ত শিশুদের অপর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়, দেখো এই অপর্যাপ্ত পরিমাণে বলতে কেন সাহেব বলছেন, ইথুজার মনে হয় 2nd পেজে উনি বলছেন যে একটা শিশুর মাতৃ দুগ্ধ পাকস্থলীতে হজম হতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। তারপরে আরো অর্ধ ঘন্টা বিশ্রাম পাওয়ার প্রয়োজন। তাহলে কি হলো? 3 ঘন্টা হয়ে গেল। এই 3 ঘন্টা যখন পার হয়ে যায় এবং শিশু যখন কান্না করতে থাকে, তখনই আমরা বুঝে নেব যে শিশুটার এইবার ক্ষুধা পেয়েছে। তবে সবসময় কান্না করলেই কিন্তু ক্ষুধা পায় না। দেখো, একটা কথা আমি বলে রাখি, এখানে একটা চাণক্যের একটা শ্লোক বলি: মূর্খের বল নীরবতা, দুর্বলের বল রাজা, আর অসতের বল মিথ্যা বলা, শিশুর কান্না করা। শিশু তার মনের ভাব, যে কোনো মনের দুঃখ কষ্টের ভাবগুলি কান্না করেই প্রকাশ করে। পায়খানা করার আগে কান্না করে, ঘুম আসার আগে কান্না করে, পিঁপড়ে কামড়ালে কান্না করে, মায়ের কোলে ওঠার জন্য কান্না করে। কিন্তু আমাদের মতন ঘরে দেখা যায় কান্না করলেই খাওয়ানো হয়। দাদু বললো কান্না করছে, ওকে খেতে দাও। ঠাকুমা বললো কান্না করছে, ওকে খেতে দাও। কাকা বললো কান্না করছে, ওকে খেতে দাও। জ্যাঠা বললো কান্না করছে, ওকে খেতে দাও। মা বললো একটু আগেই তো খেলো, আরে খেয়েছে তো পাতলা দুধ, রোগী পেটে আছে নাকি, আবার দাও। এইভাবে শিশুদেরকে অসময়ে, ঠিক খাওয়ার সময় হয়নি, ক্ষুধা পায়নি, পাকস্থলীর পূর্বের খাবার হজম হয়নি, এই রকম অবস্থায় কন্টিনিউয়াস খাওয়ানো হয়। সেই মায়ের দুধ খেলো, 8 ঘন্টা বাদে তুলা দুধ খেলো, তারপরে খানটা ফলের রস খেলো, তারপরে খানটা ল্যাকটোজেন খেলো, তারপর আবার মায়ের দুধ খেলো, যেন বস্তা অনার্গল ভরা হচ্ছে। এই ধরনের শিশুরা সাধারণত গরমকাল আসা পর্যন্ত, গরমকাল আসেনি এই পর্যন্ত সহ্য করলেও গরমকাল যেই পড়ে, গ্রীষ্মকাল যেই এসে যায়, তখন এরা অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ মস্তিষ্ক থেকে আর বার্তা আসে না। খাবারকে হজম করানোর জন্য মস্তিষ্ক থেকে সিম্প্যাথেটিক নার্ভ দ্বারা পাকস্থলীতে বার্তা আর আসে না, অর্থাৎ খাবার আর হজম হয় না। তখন কি হয়? বমি হয়, পাকস্থলীর পীড়া শুরু হয়ে যায়। সেই শিশু দুগ্ধ হজম করতে পারে না, বমি করে, চাপ চাপ বমি করে, তার মধ্যে জল জল বমি থাকে, চাপ চাপ, বড় বড় চাপ চাপ ছানা কাটা বমি করে, এইরকম ভাবে বমি করতে থাকে। এই অবস্থাটা অনেক সময় দাঁত ওঠার সময় শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। কথা বলা শিখছে, হাঁটা শিখছে, এমন অবস্থায় লক্ষ্য করা যায়। অর্থাৎ এই ডায়রিয়া লক্ষণটা কিন্তু এক গুরুত্বপূর্ণ লক্ষণ। অর্থাৎ মস্তিষ্ক থেকে বার্তা আসে না, পাকস্থলী একটা সময় নিষ্ক্রিয় হয়ে যায়।
কেন না অপর্যাপ্ত খাওয়ানো হয়ে যাচ্ছে বাচ্চাটাকে। এই ধরনের ডায়রিয়াটা আমাদের আমেরিকায় বলা হয় সাক্ষাৎ জম। যদি সঠিক ট্রিটমেন্ট না করা যায়, সঠিক ডাক্তারের হাতে না পড়ে, তাহলে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই রোগী ভবপারে চলে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই ধরনের অবস্থায় কি হয়, শিশু খেলো, খাওয়ার পরে হঠাৎ করে বমি করে দিল, বমি করতেছে, ও বমি করে শুয়ে পড়লো, মা আবার আগের বার খেয়ে খাওয়ানো হয়েছে, বমি করতেছে, আবার খাইয়ে দিল, হয়তো আবার খানিক পরে বমি করে দিল, আবার ঠাকুমা এসে বললো যে খাওয়ানো যাবে না, খাইয়ে দিলাম, বমি করতেছে, না আবার খাওয়াও। এইরকম একদিন দুদিন করতে করতে সকালবেলায় যখন ঘুম থেকে উঠবে, তখন দেখা যাবে ওই শিশু আর কথা বলছে না, সেই রাত্রে শুয়েছিল যেভাবে ওইভাবেই এক্সপায়ার হয়ে গেছে। আমাদের জানতে হবে কি বড়দের কি ছোটদের, আমাদের খেয়াল করতে হবে পূর্বের খাবার হজম হবে, তারপরে পরবর্তী খাবার গ্রহণ হবে। আমার আগের খাবার পাকস্থলিতে হজম হয়েছে, পাকস্থলী থেকে স্মল ইন্টেস্টাইনে নেমে গেছে, তারপরে পাকস্থলীটা আধ ঘন্টা 1 ঘন্টা রেস্ট পেয়েছে কি? যদি আমরা এভাবে খাদ্য গ্রহণ করি তাহলে বড়রাও কিন্তু অসুস্থ হয় না। বা এছাড়া বিগত মায়েদের অজ্ঞতার কারণে, যেটা আমি বললাম, দুধ, তোলা দুধ হোক আর মায়ের দুধ হোক, এইভাবে খাওয়াতে 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 শিশুদের এই ডায়রিয়া গুলি এসে পড়ে, অকাল মৃত্যু যায়। বা এই ধরনের শিশুদের মুখমণ্ডলে একটা মৃত্যুবৎ ছবি ভেসে ওঠে, জিহ্বার উপরে সাদা ময়লা এসে যায়। আর এর অদ্ভুত লক্ষণটা এবার আমি তোমাদের বলি। কি হয়, এমন ধরনের রোগীদের যখন মস্তিষ্ক থেকে বার্তা আসে না, শিশুর পাকস্থলীতে দুধ হজম হয় না, দুধ খেলেই বমি করে, চাপ চাপ বমি করে, বড় বড় ছানা কাটা বমি করে। এখানেই কিন্তু শেষ কথা নয়। ইথুজার যেটা সব থেকে বড় কথা, সেই বড় কথাটা হচ্ছে ইথুজার রুগীকে খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যে বমি করে দিল। বমি করে দেওয়ার পরে সেই ঘুমিয়ে পড়বে, নেতিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, এবং 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে বা 8 ঘন্টা ঘুমানোর পরে উঠে আবার কান্না শুরু করে দেবে খাওয়ার জন্য, এবং তাকে দিলে উদর পূর্তি করে আবার সে খাবে, আবার 15 মিনিট পরে, 10 মিনিট পরে, 5 মিনিট পরে আবার সেই পূর্বের ন্যায় বমি করে দেবে। বমি করে দেওয়ার পরে আবার কিন্তু নেতিয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে, মা চিন্তা করলে ঘুমিয়ে আছে। এইরকম যদি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে কয়েকবার করে এরকম চলতে থাকে, একটা সময় কিন্তু ওই শিশুকে আর পাওয়া যাবে না। খাওয়ার পরে এরকম বমি করে, আমরা অনেক সময় ফসফরাসের কথাও মনে করতে পারি। যাক, সেটা আমি কোম্পানির পড়াশোনায় অন্য মেডিসিন যেগুলি আসবে তার সঙ্গে টেনে নিয়ে বলবো। এখন আমি বলি যে এই ধরনের শিশুদের যদি এইরকম ধরনের চাপ দুধ বমি করতে থাকে এবং বমি করার পরে যদি নেতিয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সঠিক ডাক্তারের কাছে চলে যাব। আর রোগীকে যথাসম্ভব খাওয়ানো বন্ধ করতে হবে, এবং একদম এমনকি ওই সামান্য জল জাতীয় কিছু একটু খেলেও ওটাই যথেষ্ট হবে। কোনো ভারী খাবার বা দুধ খাবার এরকম জিনিস কিন্তু তাকে দেওয়া যাবে না। এইবার এই ধরনের শিশুদের আমি বললাম দাঁত ওঠার সময়, কথা বলার সময়, হাঁটার সময় বা অন্য কোনো বয়সেও কিন্তু এটা হতে পারে। এইবার দেখা যাচ্ছে আমাশা, পেটের যন্ত্রণা বা আক্ষেপযুক্ত যন্ত্রণা, দাঁত ওঠার সময় খিঁচুনি, তড়কা যাকে বলা হয়, জ্বর নেই জারি নেই, বাচ্চাটার তড়কা, কনভালশন, খিঁচুনি হচ্ছে, বুঝলে? এই ধরনের খিঁচুনিতেও কিন্তু আমরা এই ধরনের অবস্থাটা দেখি। এই খিঁচুনি হলো, আটকে পড়লো, তারপরে ঘুমিয়ে পড়লো, নেতিয়ে পড়লো,
এবং তার হজম যন্ত্রের একটা গোলযোগ কিন্তু আমরা পাই, প্রচন্ড দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ ঘুমিয়ে উঠে পুনরায় আবার খাওয়ার জন্য ভাব, এবং একটা তন্দ্রাচ্ছন্ন, প্রচন্ড তন্দ্রাচ্ছন্ন আমাশা, কুথানি পায়খানা এবং হরড়ে মল, আম সংযুক্ত মল, কখনো রক্ত সংযুক্ত মল, প্রচন্ড ডিম পচার ন্যায় দুর্গন্ধ থাকে। এই ডিম পচার ন্যায় দুর্গন্ধটা কিন্তু বিশেষ ব্যাপার নয়, পায়খানার সাথে আম আছে এটাও বিশেষ ব্যাপার নয়, অর্থাৎ বদহজম হয়েছে, পাতলা পায়খানা করছে, আম সংযুক্ত পায়খানা আছে, দুর্গন্ধ পায়খানা আছে। ডিম পচার মতন দুর্গন্ধ দেখে কিন্তু আমি ওষুধ দিতে পারবো না। তাহলে আমি ওষুধ দিচ্ছি, তার হজম যন্ত্র থেমে গেছে। এটা বড়দের ক্ষেত্রেও কিন্তু হয়, অনেক রুগী পাওয়া যায় যারা পকেটে কম বেশি খাবার রেখে দেয়, কেন্দ্রে বলছেন পকেটে তাদের কামড়িয়ে খাওয়া যে সমস্ত দ্রব্যগুলি, লজেন্স, চকলেট, ক্যাডবেরি ইত্যাদি ইত্যাদি অন্যান্য খাবারগুলি পকেটে থাকে, তারা সবসময় যেন মুখ চালিয়েই যায়। এদেরও কিন্তু একটা সময় মস্তিষ্ক থেকে আর বার্তা আসে না খাবারকে হজম করার জন্য। এবং এই অবস্থায় আমরা কিন্তু সেই বড়দের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইথুজার কথা মনে করতে পারি। তাহলে আমরা কি দেখলাম, কোন সময় আমাদের হয়, দাঁত ওঠার সময়, হাঁটাচলা বলার সময়, এটাও কিন্তু বড় কথা হয়। তাই বড় কথাটা হচ্ছে কি, অনিয়মে খাওয়ানো। কেন সাহেব বলছেন যে চিকিৎসক তার রুগীর বাড়ি গিয়ে পা ঠুকেই বলবেন যে এর খাওয়ানোর দোষ হচ্ছে, তার কারণ তাকে খানিকটা দুধ খাওয়ানো হয়, আংশিক হজম হতে আবার খাওয়ানো হয়, আংশিক হজম হতে আবার খাওয়ানো হয়। এই কারণ থেকে আপনার বাচ্চাটার এই অবস্থা হয়েছে। হয়তো কেন সাহেব বলছেন, হয়তো বাড়ির বুড়িটা বলবে কেন বেশি দুধ তো খায়, অল্প অল্প করে খায়, বারবার করে খায়। না, এটা ঠিক না। বারবার করে খায় মানে সব সময় নিয়ম করতে হবে, পূর্বের খাবার হজম হবে, তারপরে পরবর্তী খাবার গ্রহণ হবে। তার মানে কি, ভাত 200 গ্রাম চাল চাপানো হলো, ভাতটা রান্না হবে, তাই অর্ধেক ভাত হয়ে যাওয়ার পর ফের আবার চাল দেবো হাড়ি বড় বলে? না, এটা ঠিক না। তাহলে কোনোটাই হজম হবে না, ও ভাতই হবে না, হজমই হবে না। তাহলে মস্তিষ্ক থেকে বার্তা আসে না, হজম হয় না, তখন বমি করতে থাকে, যে কোনো খাদ্য বমি করতে থাকে। তার মধ্যে বিশেষ ব্যাপার আছে, দুধ হজম করতে পারে না, দুধ বমি করতে থাকে। আর বমি করার পরে তার মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব আছে, আস্তে 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 ঝিমিয়ে ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে খাওয়ার জন্য কান্না করে, আবার যেই কান্না করে সেই তাকে দেওয়া হয়, কতক্ষণ বাদে আবার সে বমি করে, আবার ঝিমিয়ে পড়ে। এই অবস্থাটা কিন্তু আমাদের ইথুজার বিশেষ লক্ষণ। আমরা গরমকালে আর দাঁত ওঠার সময় বা এই ধরনের অবস্থা, বেশিরভাগই গ্রীষ্মকালটা আক্রমণ হওয়ার একটা প্রবণতা আমরা ইথুজার মধ্যে লক্ষ্য করতে পারি। যার মানে যে বিশেষ ব্যাপারটা আমি তোমাদের বোঝাতে পারলাম আমার মনে হয়। আমি পরবর্তীতে আরো কিছু রোগ লক্ষণের সাথে আরো কিছু মেডিসিন নিয়ে কম্পারেটিভ করব।